লিখবা ভাই, তোমার একটা দামি পরামর্শ দিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে বিদায় নিব। অনুবাদ আমি তোমাদের দিতে বলি না, আমি নিষেধ করি। এখন কেউ যদি মনে করে যে না ভাই আমি পারিবেশিক শব্দ মুখস্থ রাখতে পারি না, আমি অনুবাদ দিব, আমি অনুবাদ ভালো পারি, সেক্ষেত্রে ওটা আলাদা জিনিস। তো ভাইয়া অনুবাদ আসলে ভালো নম্বর তোলা অনেক 10-এর মধ্যে 10 তোলা এক প্রকার অসম্ভব, এই জন্য আমি তোমার অনুবাদ লিখতে বলি না, আমি উৎসাহিত করি না। তো চলো আমরা কথা বলি হচ্ছে তোমাদের নির্মিতি পাঠ নিয়ে। দিনলিপি, দিনলিপির সাথে প্রতিবেদন থাকে। এখন যেগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা। এটা গ্রামার না হলেও ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে আমরা এখন আছি, কারণ 70 নম্বর নিয়ে কথা বলতেছি, ওই জায়গায় 30। হ্যাঁ, তুমি 30-এ 30 যদি পাও তোমার A+ পাওয়ার সম্ভাবনা 90% হয়ে যায়, দ্যাটস ট্রু। বাট এখানে তো 70টা নম্বর। দিনলিপি কি জিনিস? অভিজ্ঞতা বর্ণন দিনলিপি ছিল, এখন শুধু দিনলিপি আর তার সাথে প্রতিবেদন। আমি তোমাদেরকে বলছি তোমরা প্রতিবেদন লিখবা। কেউ যদি মনে করেন আমি দিনলিপি লিখবো, লিখতে পারো। দিনলিপি হচ্ছে তুমি যে ডায়েরি লিখছো না ছোটবেলায়, ওই ডায়েরিটা। 1971-এর দিনগুলো পড়ছো না, ওইটা। তো 71-এর দিনগুলি আর ওই দিনলিপি সেম জিনিস। আমরা সাধারণত ডায়েরিতে কোন একটা দিনের নির্দিষ্ট কোনো ঘটনাসমূহের বিবরণ লিপিবদ্ধ করি, নিজের অভিজ্ঞতার আলোকে এগুলোকে বিশ্লেষণ করি, আমার মতামত এই জায়গায় আমি দিই, কেন হইলো না, আমি কেন পারলাম না, পারলে কি হইতো, না পারলে কি হইতো, এগুলো বলি। তো ভাই এটা পরীক্ষা আসার দরকার কি? পরীক্ষা আসে এই কারণে একটা মানুষের জীবন বোধ কেমন, সে কোনো জিনিসকে কত সুন্দর করে বিবরণ দিতে পারে, একটা বিষয়কে কত সুন্দর করে উপস্থাপন করতে পারে, একটা ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন, এটাকে বোঝানোর জন্য। তার ম্যাচুরিটি, তার ইন্টেলেকচুয়াল হাইট একটা দিনলিপি পড়লে, তার ডায়েরি পড়লে বোঝা যায়। বুঝতে পারছো? এখন তোমাদের যেটা হয়, তোমরা অনেকে ডায়েরি এমনিতেই লিখো না, আর লিখতে গেলে কি লিখবা, কারণ আমাদের মধ্যে একটা কথা আছে যে বানায় লেখ। রাইটিং পার্ট মানে হচ্ছে বানায় লেখ। তো বানায় লেখ লিখতে গেলে তো যে কী লেখা দিয়ে আসে জানে না। এরপরে যখন নম্বর পায় না, কম নম্বর পায়, তখন ওই যে বিলাসী গল্পের মতো দল বাঁধিয়া মতলব করি, মাস্টারকে ঠেঙানো উচিত, অথবা এমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। সব দোষ স্যারের, আর নিজে লিখে আসছে কিন্তু এমন লেখা যে নিজের খাতা দিলে অবাক হয়ে যাবে। এই জন্য যেহেতু দিনলিপি একটা সৃজনশীল লেখা, এই জন্য আমি নর্মালি এটা নিষেধ করি, সবার উপযোগী লেখা না। তবে যাদের প্রতিনিয়ত ডায়েরি লেখার অভ্যাস আছে তারা এটা ভাবতে পারো। এটার কি তোমার হচ্ছে স্ট্রাকচার কি, উপরে হেডলাইন দিবা, সময় দিন তারিখ দিয়ে তুমি লেখা শুরু করে দিবা, যেখানে শেষ সেখানে শেষ, আলাদা করে কোনো কিছু লাগবে না। দেখো এটা হচ্ছে ফরম্যাট, আর কিছু না। 21শে ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার রাত 11টা 20 দ্যাটস ইট, শেষ। এখানে কিছু দিনলিপির আমরা সাজেশন দিছি, আশা করি তুমি শতভাগ কমন পাবা। এরপরে প্রতিবেদন, প্রতিবেদনের নমুনা কেমন হবে এটা নিয়ে অনেক কথা। তো প্রতিবেদনের নমুনা কেমন হবে এটা নিয়ে এত মানে প্যারা খাওয়ার আগে তুমি নিজেকে কি একবারও জিজ্ঞেস করছো যে প্রতিবেদন জিনিসটা আসলে কি? নাকি জিজ্ঞেস করছো? প্রতিবেদন দুই রকমের হয়। প্রতিবেদন সাধারণত পরীক্ষা যেগুলো আসে এগুলো দুই রকমের হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, এটা একটু কম আসে, আর একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো এই সংবাদ প্রতিবেদন আসে, এটা নমুনা আমরা দিয়ে দিছি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কোনটা? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নর্মালি স্কুল বা কলেজে তোমার কোনো ফাংশনের বিবরণ দিয়ে একটা প্রতিবেদন। তো তুমি সেখানে হেডমাস্টার টিচার তোমার যিনি থাকবেন মানে প্রিন্সিপাল স্যার, তাকে প্রিন্সিপাল স্যারকে তুমি হচ্ছে অ্যাড্রেস করবা, তারপরে বলবা যে বিষয় এই প্রতিবেদন। আমি তোমার নমুনাটা দেখাই দিচ্ছি, পরে বলবা যে আমি বুঝতে পারি না ভাইয়া। উপরে জাস্ট তুমি তারিখ দিয়ে শুরু করবা, তারপরে বলবা হচ্ছে বরাবর অধ্যক্ষ, তোমাদের তো অধ্যক্ষ না, কলেজ উঠে গেছো, বড় হয়ে গেছো, চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর। এরপরে ধরো বলা হচ্ছে বিষয়, তারপরে বলবা হচ্ছে জনাব, তারপরে এরপরে কি করবা, এখানে তোমার স্বাক্ষর দিবা, তারপরে এখানে একটা হেডিং দিবা, তারপরে লিখবা, লিখে শেষ। মানে আমি কি বুঝাইছি একটু দেখো। মনে করো তোমার কলেজে বৃক্ষরোপণ সপ্তাহ হচ্ছে, তোমার প্রিন্সিপাল বলছে বৃক্ষরোপণ সপ্তাহ সম্পর্কে তুমি একটা রিপোর্ট করবা, অথবা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তার উপরে তোমার একটা রিপোর্ট লেখা লাগবে। তো তুমি অধ্যক্ষকে বলবো, অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ বিষয় হচ্ছে এটা। খুব ভালো করে দেখো আমি কি লিখি। বরাবর তারিখ, বরাবর অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ বিষয় বৃক্ষরোপণ সপ্তাহের বিবরণ দিয়ে তৈরি একটি প্রতিবেদন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি একটি প্রতিবেদন, বিজ্ঞান মেলা উপলক্ষে তৈরি একটি প্রতিবেদন, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন। ব্যাস। এরপরে জনাব দিয়ে তুমি তার সাথে কথাটা বলবা, জনাব অত্র চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন আপনার নিকট পেশ করছি, শেষ। দিয়ে তুমি তোমার স্বাক্ষর দিবা, দিয়ে এবার তুমি তোমার হেডিংটা দিবা, চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত, বলে এখানে জাস্ট বিবরণ দিয়ে শেষ করে দিবা। এখানে কোনো খামটাম পরবর্তীতে স্বাক্ষর ঠাকুর কিচ্ছু লাগবে না, কারণ স্যারের সাথে তোমার কথা আগেই শেষ হয়ে গেছে, স্বাক্ষর তুমি দিয়ে ফেলছো, যেখানে বিবরণ দিয়ে শেষ সেখানে শেষ। এটা হলো গিয়ে প্রাতিষ্ঠানিক, কম আসে, আর সংবাদ প্রতিবেদন আসে বেশি। প্রাতিষ্ঠানিক অফিসিয়াল কিছু প্রতিবেদনও আসে, এগুলো তোমাদের নর্মাল এখন পর্যন্ত একাডেমিকে দেখা যায় নাই। তো এটা সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন আসলে কে লিখে? সংবাদ প্রতিবেদন লিখে হচ্ছে একজন সাংবাদিক বা একজন রিপোর্টার। তো রিপোর্টারের যে ভাষা, যে স্টাইল, তার যে সিস্টেম, সেটাকে নিয়েই তুমি লিখবা। অর্থাৎ
আমরা যখন পত্রিকা পড়ি, একটা পত্রিকার মধ্যে রিপোর্টারের যে ভাষা, তার যে স্টাইল, তার লেখার যে উপস্থাপন, ওই জিনিসটা তোমাকে কপি করতে হবে। অ্যাজ এ রিপোর্টার, একজন সংবাদকর্মী হিসেবে তুমি এটাকে এই জায়গায় রোল প্লে করবা, আর কিছু না। এই যে এখানে কি বলছি, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি জনগণের না বিশ্বাস, এটা নিয়ে হচ্ছে তোমার হেডলাইন, মানে এটা প্রতিবেদনের বিষয়। তো তুমি এটাকে হেডার করে তুমি জাস্ট এই যে এটা নিচে হেডলাইনটা এখানে চলে আসছে, এটা মূলত উপরে আসলে ভালো হতো আর কি, এই দিয়ে তারপরে তুমি লেখা শুরু করে দিছো। এরপরে গিয়ে যেখানে লেখা শেষ সেখানে লেখা শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাই খাম টাম দিব কিনা? না, খাম আসলে দিতে হয় না। খাম দিতে হয় না এই কারণে যে হচ্ছে তোমার এটা তো নর্মালি যায় হচ্ছে মেইলে, সরি পোর্টালে। তুমি যে একজন সাংবাদিক হিসেবে তুমি পোর্টালে গিয়ে লিখে দিবা। সো পোর্টালে যদি লেখা থাকে, এই জন্য খামটাম দিতে হয় না, দেওয়ার দরকার নেই। এরপরে আসো বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেল। তো ইমেইলের যে নমুনা আমরা দিয়ে রাখছি এখানে, বাস এটা একটু দেখে রাখো। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে সিসিবিসি দিব কিনা, বা এখানে অনেক সময় একটা মেসেজ সেন্ড এরকম একটা অফিসিয়াল ভাইব আনতে হয়, এখানে কিছু চিহ্নটি নিমুজের মতো মারতে হয়। যদি পারো মারবা, আদারওয়াইজ না পারলে সমস্যা নাই। আর সিসিবিসির ব্যাপারে তুমি যদি মেল সিলেক্ট করো বেশি বেশি মানুষের জন্য, হ্যাঁ, একটা মেল কতজন মানুষের কাছে যাচ্ছে তার উপর নির্ভর করে তুমি সিসিবিসি দিচ্ছ কিনা। সো এটা ম্যান্ডেটরি কিছু না, তুমি সিসিবিসি খালি রাখো, কোনো অসুবিধা নাই। তবে টুটা অবশ্যই দিবা। ফর্ম দিতে পারো, কোনো সমস্যা নাই, তোমার অ্যাড্রেস দিয়ে ফর্ম দিবা, আর টু দিয়ে যার কাছে পাঠাচ্ছ তার একটা অ্যাড্রেস দিবা। টু না দিলে কিন্তু এটা একটা মেজর সমস্যা। কেন? এটা মূলত একটা চিঠি, যে চিঠিটা আমরা আগে পোস্ট অফিসে পাঠাইতাম, এটা এখন আমরা কি করি, ইলেকট্রনিক মাধ্যমে পাঠাই, ইন্টারনেটের মাধ্যমে। সো কারো যদি তুমি প্রাপকের ঠিকানা না দাও, চিঠি যাবে কই? এটা তো ডেড লেটার হয়ে যাবে। তো ডেড লেটারের জন্য না হয় তখন প্রাপকের ঠিকানা দিয়ে লিখতে হয়, দ্যাটস ইট, আর কিছু না। এই যে এটা হলো তোমার স্যাম্পল। বৈদ্যুতিন কিন্তু বৈদ্যুতিক না, এখানে দন্ত ন হবে, এখানে ক হবে না। এরপরে আসো, এই জায়গায় আমরা কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি তোমার জন্য উদাহরণ হিসাবে, এখানে কিছু কি বলে সাজেশন আছে, দেখে নিবা। হয়ে গেল। পরে আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠির আবেদনপত্রের মধ্যে ভাইয়া কোনটা অ্যান্সার করবো, অনেকের প্রশ্ন। আমি নর্মালি আবেদনপত্র অ্যান্সার করতে বলি। অ্যাপ্লিকেশন অ্যান্সার করাটা ভালো, রিস্ক কম, মার্কও ভালো আসে। একটা অ্যাপ্লিকেশনের নমুনা কেমন হয়? বরাবর মহাপরিচালক, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রসঙ্গে। অর্থাৎ এটা হচ্ছে একটা চাকরির আবেদন। এটা যে কোনো আবেদন আসতে পারে, তবে যদি চাকরির আবেদন আসে তোমরা এটাকে রিসিভ করবা, এটা ভালো। এটা একটু হাই লেভেলের, কারণ এখানে অনেক কিছু লেখা লাগে অতিরিক্ত, শিক্ষাগত যোগ্যতা সহ, এটা তোমার জন্য একটু বেশি মার্ক পাওয়ার ব্যবস্থা করে দিবে। তবে নর্মালি আমাদের অ্যাপ্লিকেশনগুলো থাকে হচ্ছে ওই রকম, তোমার হচ্ছে ওই কি বলে শিক্ষা সফরে যাও, তারপরে মর্নিং স্কুল, এই সময় ছোটবেলা থেকে পড়ে আসছি। বাট উপরের ক্লাসে একটু উপরের লেভেলের আসে। দেখো এই যে শূন্য পদে নিযুক্তির লাভের জন্য দরখাস্ত, সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন, এরপরে অভিজ্ঞ শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া যুক্ত পদের প্রার্থী হিসেবে তুমি আবেদনপত্র দিবা, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদের জন্য আবেদনপত্র দিবা, ইত্যাদি ইত্যাদি। সো এই জন্য এইগুলো যেগুলো আছে সিভি, যেগুলো ইংলিশ আমরা বলি ক্যারিকুলাম বিটায়, ওগুলোর ক্ষেত্রে তুমি এগুলো ধরবা। হ্যাঁ, এটাতে মার্ক ভালো আসে। এই জন্য আমি সাধারণত অ্যাপ্লিকেশন আনসার করতে বলি ইমেল না দিয়ে। তবে তুমি যদি বৈদ্যুতিন চিঠি বা ইমেল দাও, তোমার সময় কম লাগবে, নম্বরটা ভালো পেতে পারো, ওই সেন্সে দিতে পারো। আবেদনপত্রের কিছু নমুনা আমরা এখানে দিয়ে রাখছি। এখানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র আছে, আর শুরুর দিকে আমরা এখানে আবেদনপত্রের সরকারি কি বলে চাকরির আবেদনপত্রগুলো এখানে রাখছি, আর একটা নমুনা দেখাইছি। তারপরে এখানে আমরা দিয়ে রাখছি কিছু ইন জেনারেল আবেদনপত্র। হ্যাঁ, এখানে তোমার শিক্ষা সফরে যাওয়ার অনুমতি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আর্থিক সহায়তা চাইছো, শিক্ষা সফর যাওয়ার জন্য হেডমাস্টার অধ্যক্ষের কাছে, তারপরে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের জন্য, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য, ইত্যাদি ইত্যাদি। এরপরে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ, আমি এক কথায় লিখে দিই, সারাংশ সারমর্ম ভার্সেস ভাব সম্প্রসারণ। এই দুটোর মধ্যে তুমি কোনটা অ্যান্সার করবা? তুমি ডেফিনেটলি এটা অ্যান্সার করবা। এটা অ্যান্সার করলে তোমার সময় কম লাগবে। এখন আবার অনেকে জিজ্ঞাসা করবে, ভাইয়া ছোট লিখলে আমি নম্বর পাবো? আরে ভাইয়া, তোমাকে নম্বরটা দেয়া হচ্ছে অ্যান্সারকে ছোট করে লেখার জন্য। এখানে বড় জিনিসকে তুমি ছোট করবা, এটাই তোমার কাজ। এখানে ছোট জিনিসকে বড় করবা, এটাই তোমার কাজ। একটা সারাংশ বা সারমর্মের উত্তরের সাইজ কতটুকু হবে? সর্বোচ্চ 3টা বা 4টা বাক্য তুমি লিখতে পারো, এর বেশি না। লাইনের জন্য তোমার খাতায় 3 থেকে 4 লাইনই হয়। তুমি যখন অ্যান্সারগুলো দেখো, এখানে কি লিখছি দেখো তো, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এবং কোনো কিছুর বিনিময়ে হারানোর সময় ফিরে পাওয়া যাবে না, একটা বাক্য। তাই সময় চলে যাওয়ার পর তার জন্য আফসোস করে লাভ নেই, 2টা বাক্য। তুমি হয়তো এটাকে 3টা বাক্য করতে পারো, ওই যে উপরে যৌগিক বাক্য করছি, এটাকে তুমি একটা সরল বাক্য করলে 3টা হইতে পারে। এরকম করে ছোট্ট করে লিখবা। তোমার মুনশিয়ানা বা তোমার স্কিলই এটা, এখানে বড় জিনিসকে ছোট করার জন্যই তুমি নম্বরটা পাচ্ছ। এই জন্য নির্ভয়ে ভাব সম্প্রসারণের সাথে অ্যাগেনস্টে এটার ভার্সেসে তুমি সারমর্মে অ্যান্সার করতে পারো। এখানে আমরা কিছু সারাংশ সারমর্ম নমুনা দিয়ে রাখছি, বই থেকে এগুলো ধরে ধরে পড়ে ফেলবা। ওকে, এরপরে ভাব সম্প্রসারণ। এখন প্রশ্ন হয় ভাইয়া কত পেজ লিখবো? ভাব সম্প্রসারণ 2 পেজ লিখবা। তুমি যা লিখতে চাচ্ছ সেই ভাব যদি প্রপারলি সম্প্রসারিত হয়ে যায়, তারপরে তার অতিরিক্ত কথা বাড়ানোর দরকার নেই। ভাব সম্প্রসারণের মধ্যে কোটেশন না দেওয়ার চেষ্টা করবা, শাল টাল না দেওয়ার চেষ্টা করবা। কেন? ভাব সম্প্রসারণ তুমি মূলত একটা কোটেশনের ব্যাখ্যা লিখতেছো,
দেখো পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে, এটা একটা কোটেশন। তো কোটেশনের ব্যাখ্যা করার জন্য আবার কোটেশন আনবা না, তুমি তোমার মতো করে তোমার ন্যারেটিভ থেকে ব্যাখ্যাটা দাঁড় করাবা সহজ এবং প্রাঞ্জল ভাষায়। অত্যন্ত খুব জরুরি না হইলে এটার ভেতরে কোনো সাল কোনো ডেটা ব্যবহার করার দরকার নাই, জরুরি হলে দিবা। যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন ব্যাখ্যায় তুমি বলতে পারো 71 সালে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তারপরেও 72 সালের জানুয়ারি মাসে আমরা জহির রেহানকে হারিয়েছি। এর মানে বোঝা যায় স্বাধীনতা অর্জন করার পরও দেশের ভিতরে শত্রু থাকে। তাহলে তুমি তোমার এক্সাম্পলের প্রয়োজনে ডেটা টানছো, এর মানে এই না যেখানে সেখানে যখন তখন তুমি ডেটা ইনপুট করে দিবা, না, প্রাঞ্জল ভাষা একটা বিবরণ মূল কথাকে তুলে ধরবা, 2 পেজ লিখলে এনাফ। এরপরে আসো আমরা যাব হচ্ছে সংলাপ এবং ক্ষুদে গল্প। তোমাদের শুরুতে ভাইয়া বলছিলাম ক্ষুদে গল্প না লিখতে, কারণ ক্ষুদে গল্পটা এটাও অনেকটা উচ্চমার্গীয় বিষয়, কিছুটা দিনলিপির মতো। আমরা মনে করি খুব সিম্পল জিনিস, কিন্তু এটা আসলে খুব গর্জিয়াস জিনিস। হ্যাঁ, আমি তোমাকে 3টা লাইন দিয়ে দিলাম যে তোমার হচ্ছে সাহেলা একজন গার্মেন্ট কর্মী, গার্মেন্টসে সে চাকরি করে, তারপরে সকালবেলা তার দিন খুব ভোরে শুরু হয়, দুপুরবেলা প্রতিদিন সে খাইতে পারে না, একদিন যখন সে গার্মেন্টসে যাচ্ছিল বলে ডট ডট করে দিলাম। এখন এটাকে কে কিভাবে শেষ করতেছে তার উপর নির্ভর করতেছে মার্কস কত আসতেছে, বুঝতে পারছো? তো আমার এক স্যার, আমরা যখন মাধ্যমিকে পড়তাম, আমাদের ইংলিশে ছিল, আমাদের বাংলায় ছিল না, এটা ইংলিশে ছিল ডায়লগ। তো স্যার বলতো যে যদি বেশি বেকায়দায় দেখিস, স্টোরির ক্ষেত্রে ডায়লগ না স্টোরিতে, যদি বেশি বেকায়দায় দেখিস তো ক্যারেক্টার মাইরা ফেলাবি। হ্যাঁ, স্যার মজা করতো যে প্রচলিত যদি গল্প আসে, ওই যে আঙ্গুর ফল টক বা হচ্ছে কাক ও কলসির গল্প, এরকম কোনো, বা একতাই বল, এগুলো যদি আসে তো আসলোই। আর যদি এমন আসে যে অমুক একজন গার্মেন্টস কর্মী, অমুক কৃষক, তার সংগ্রামী জীবন, এসব যদি আসে, তুই যদি দেখো দেখতে পারবি না, তো মারা ফেলাবি। মারা ফেললে গল্প আর পারবে না কারণ সাহেলা গার্মেন্টস কর্মী, সে ভালো টাকা ইনকাম করতে পারে না, একদিন যখন সে গার্মেন্টসে যাচ্ছিল তারপরে বলবে বাচ্চা বাদে তারা মারা ফেলাইছে, তো মারা ফেলালে আর গল্প কেমনে পারে? ঠিক আছে, স্যার ফান করতো। তো এই যে তো জিনিস, এখন তুমি বিপদ দেখলে মেরে ফেলাবা ক্যারেক্টার, না, এই যে তো জিনিস অ্যান্সার না করাটা ভালো, এখন তো বিপদে না পড়লে। এটা হাই লেভেলের সৃজনশীল কাজ, সো আমি তোমাকে উৎসাহিত করি না তুমি এটা অ্যান্সার করো। তাহলে সংলাপ অ্যান্সার করবে। এখন সংলাপে তাহলে নম্বর আসে না কেন, বা ভালো নম্বর পাই না কেন? সংলাপ তুমি 3 পেজ লিখতে পারো, 3 পেজ। একটু বেশি বলতেছে এটা এই কারণে, কারণ সংলাপে দেখো অনেক ক্ষেত্রে পুরো বাক্য শেষ হচ্ছে না, মানে বাক্য শেষ হচ্ছে না, মানে পুরো পেজ লাগতেছে না আর কি, একটা ছোট ছোট বাক্য হয়। এক্ষেত্রে তুমি পেজের ফুল ব্যবহার প্রপারলি করো না, কিছু কম করো। এই জন্য 3টা পেজ লিখলে মোটামুটি কথাগুলো আসে। 1 নম্বর কথা। 2 নম্বর, তুমি অনেক সময় সংলাপ লিখতে গিয়ে ইন্টারভিউ লিখে দিয়ে আসো। কিরকম? একজন খালি প্রশ্ন করে, একজন খালি উত্তর দেয়। এটা মারাত্মক লেভেলের ভুল, এটা করা যাবে না, টিচারের জন্য নম্বর কাটে। সংলাপ হচ্ছে একটা পার্টিসিপেটরি বিষয়, 2 পক্ষ থেকে কথা বলবে, উভয় পক্ষ প্রশ্ন করবে, উভয় পক্ষ উত্তর দিবে, উভয় পক্ষ একমত হবে, তারা দ্বিমত করবে, বুঝছো কিনা? 2জন মানুষ আলোচনা করলে তুমি তোমার বন্ধুর সাথে যখন কথা বলো, যেভাবে বলো কম বেশি হয়, ও আচ্ছা তাই, ও হ্যাঁ বুঝতে পারছি, আহারে আমি তো ভুলেই গেছিলাম, এই যে নর্মাল যে টোনগুলো আছে ওর কথার মধ্যে ঢুকাবা, একমত করবা, দ্বিমত করবা, উভয় প্রশ্ন করবে, উভয় উত্তর দিবে, অর্থাৎ একটা পার্টিসিপেটরি কনভারসেশন হবে। এমন না একজন খালি প্রশ্ন করলো আর একজন খালি উত্তর দিল, এমন করলে এটা ইন্টারভিউ হয়ে যায়, এটা করবা না। আমরা এখন এখানে যেমন করে লিখছি, একটু দেখো, পড়লে বুঝতে পারবা, বা যার যার বই থেকে একটু পড়লে আমার কথাগুলো মাথায় নিয়ে পড়লে বুঝতে পারবা। এরপরে ক্ষুদ্র গল্প আমি লিখতে বলি না, তো যদি লিখতে চাও তো লিখতে পারো, এখানে সাজেশনও দিয়ে দিছি। এবার আসো রচনা। রচনার ক্ষেত্রে আমরা তোমাদের একটা তোমার আউটলাইন দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ কমন পড়বে। তবে রচনার টাইপগুলো তোমার আমি ধরাই দিই, তাহলে তোমার 100% রচনা কমন ফেলানো সম্ভব। টাইপগুলো কেমন? তুমি দেখবা একটা বছর 5টা রচনা আসতেছে, একটা হলো বিজ্ঞান বিষয়ক, একটা হচ্ছে নীতি নৈতিকতা বিষয়ক, একটা হচ্ছে সমস্যা এবং সমাধান সম্পর্কিত, একটা আসতেছে কোনো ইভেন্ট নিয়ে বা জাতীয় দিবস নিয়ে, আরেকটা আসতেছে বিবিধ, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তুমি টাইপগুলো খেয়াল করো। এখন আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার কাছে যদি বই থাকে, বিগত বছরের প্রশ্ন বের করো, বোর্ডের প্রশ্নগুলো বের করলে আমার কথা মিলে যাবে। দেখবে একটা বিজ্ঞান, একটা নীতি নৈতিকতা, যে অধ্যবসায়, শ্রমের মর্যাদা, এগুলো একটা সমস্যা সমাধান, যেমন হচ্ছে তোমার মাদকাসক্তি, জলবায়ু পরিবর্তন, এগুলো একটা ইভেন্ট বা জাতীয় জীবনের ঘটনা, যেমন 26শে মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই টাইপের। আর একটা হচ্ছে বিবিধ, এখানে জাতীয় গঠনে নারী সমাজ থেকে শুরু করে যে কোনো কিছু আসতে পারে, বা প্রকৃতি বিষয়ক। এই টাইপগুলো দেখে তুমি টার্গেট করবা যে সমস্যা এবং সমাধান টাইপ যেগুলো, এগুলো অ্যান্সার করতে পারলে ভালো নম্বর আসে কম্পারেটিভলি। তুমি অধ্যবসায় নিছো, ওই অধ্যবসায়ে একই কথা, ওই মাকড়সা লাভ দিছে, রবার্ট ব্রুস দেখছে, আবার সে যায় যুদ্ধ করছে, এইসব। তো স্যার কিন্তু ভালোই জানে স্টুডেন্ট এটা লিখলে অধ্যবসায়তে কী করতে পারে, তার ক্ষমতা কতটুকু ইনপুট দেওয়ার, টিচার খুব ভালো করেই জানে। উনি খাতা ধরবে আর বুঝাই ফেলবে, টান দিয়ে 16 বসাই দিবে, বুঝছো কথাটা? সো ভালো মার্ক পাওয়ার জন্য কি করতে হয়? ভালো মার্ক পাওয়ার জন্য স্ট্রাকচার আলোচনা, যেগুলো যেমন ধরো মাদকাসক্তি, পরিবেশ দূষণতার প্রতিকার, জলবায়ু পরিবর্তন, এই যে তো জিনিস, চ্যালেঞ্জিং বিষয় যেগুলো আছে, এগুলো নেওয়া, এগুলোতে প্রচুর পরিমাণে ডাটা ব্যবহার করা, প্রয়োজনে গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম, টেবিল, ম্যাপ, এগুলো দেওয়া,
ধরো বাংলাদেশের পর্যটন শিল্প তুমি উত্তর করতেছো, একটা ম্যাপ আইকা দেখাও পর্যটন স্পটগুলো কোথায় কোথায় আছে। অর্থাৎ প্রবন্ধের যে সংজ্ঞা, তুমি 9-10 পড়ে আসছো সাহিত্যের উপরীতির মধ্যে, কোন নির্দিষ্ট বিষয়কে জ্ঞান গর্বভাবে উপস্থাপন করা, আলোচনা করা, এটা নামই তো প্রবন্ধ, তাই না? সো তুমি তোমার বক্তব্যকে পরিষ্কার করার জন্য, তোমার কথার যুক্তিকে স্ট্রং করার জন্য ডেটা ইউজ করবা, ডায়াগ্রামে দেখাবা, ছকে দেখাবা। একটা ন্যারেটিভ কথা 2 পেজে দেখানো যায়, সেটাকে হাফ পেজে তুমি চাইলে পাই চার্টে দেখাই দিতে পারো। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ লিখতেছো, তো 71-এর পরে এখন পর্যন্ত কতগুলো দুর্যোগ হয়েছে, কোন দুর্যোগে কতটুকু ক্ষতি হয়েছে, পাই চার্ট দিয়ে দেখানো সম্ভব। খেয়াল করে দেখো তুমি, একটা পাই চার্টে সুন্দর করে দেখা যায় বন্যায় বেশি, খরায় কম, সাইক্লোনে আরটু কম দেখাইতে পারবা। সো এগুলো হচ্ছে বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনার একটা স্বরূপ বা একটা এক্সাম্পল। এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আসো, হয়তো কেউ করবে না, তুমি করবা। এখন তুমি বলো ভাইয়া নর্মালি তো আমরা এগুলো হইতে দেখি না, আমরা কি করবো? ডেফিনেটলি আমি বলছি করো, কারণ এগুলো আমরা উপরের লেভেলে করি, অ্যাপ্লাই করি। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদেরকে আমি বহু কাল ধরে আমার উদ্ভাসে যারা আগে থেকে আছো তোমরা জানো, এগুলো ভাইয়া শেখাচ্ছি, এবং এটার ফিডব্যাক খুব ভালো। বিসিএসে আমরা এগুলো করে আসছি, এগুলো ভালো মতো করতে পারলে মার্কস আসে, বুঝতে পারছো? সো স্ট্রাকচারাল রচনাগুলোকে টার্গেট করবা এবং এগুলাকে এইভাবে উপস্থাপন করবা রেশনাল ওয়েতে। বাট তোমরা কি করো, তোমরা বলো এটা খুব গুরুত্বপূর্ণ, তার প্রয়োজনীয়তা অপরিসীম। আবার যাই বলো তার প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অপরিসীম দিয়ে তোমার লেখা শেষ। তুমি 25 পেজ লিখে আসছো, স্যারের নাম্বার দিচ্ছে 11, আর তারপরে মন খুব খারাপ। না, এসবের দরকারই নাই। ভালো লেখো, বেশি লিখলে ভালো নম্বর না, ভালো লিখলে বেশি নম্বর। তবে রচনা যদি 20 মার্কের একটা বিষয়, উত্তরের সাইজ একটা ব্যাপার, নিঃসন্দেহে মনে রাখবা 12 থেকে 15 পেজ এখানে লিখতে পারাটা স্ট্যান্ডার্ড। 12 থেকে 15 পেজ। যদি তোমার হাতে সময় থাকে আর তুমি 2-1 পেজ একটু বেশি লিখতে পারো, ওকে, তবে চেষ্টা করবা কথাগুলোর যেন ওয়েট ভালো থাকে। আমি কি তোমাদের বুঝতে পারছি? সো এই ছিল আজকে তোমাদের সাথে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যেহেতু বাংলা ইনশাল্লাহ পরীক্ষা হয়ে গেলে ভাইয়ের সাথে তোমাদের আর দেখা হবে না, আমাদের অন্য টিচাররা নেবেন ক্লাসগুলো। বাদবাকি যেহেতু আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই না, আমাদের অ্যাডমিশনে যারা উন্মেষে আসবা তোমাদের সাথে জিকেতে দেখা হইতে পারে, যারা ভার্সিটি খতে আসবা তোমাদের সাথে বাংলা এবং জিকেতে দেখা হবে ইনশাল্লাহ। সো তোমাদেরকে আমন্ত্রণ দিব, দাওয়াত দিব উদ্ভাসের পক্ষ থেকে। উদ্ভাসের এই সার্ভিসগুলোকে একটু দেখবা, একটু আয়সা নেড়ে চেড়ে জানো, উদ্ভাসের নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে উদ্ভাস সম্পর্কে জানো। আর আমাদের ভিতর দিয়ে উদ্ভাসকে যা দেখেছো তো দেখেছোই। আমার কাছে তোমাদের কোনো কোয়েরি থাকলে, কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জিজ্ঞাসা করো, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ শেষ করব। এমসিকিউ ভালো হয়নি অনেকে বলতেছো, যেমন হয়েছে তো হয়েছে, তুমি কি এখন আর বাড়াই দিতে পারবা? ধরো তোমার এখন 22টা হয়, তুমি অনেক টেনশন করলে কি 23টা হবে, 25টা হবে? বলো, আজকে সারা রাত আমি টেনশন করবো, তাতে আমার 2 নম্বর বাড়বে। যদি আমার গ্যারান্টি থাকে তাহলে তুমি খুব টেনশন করো, অসুবিধা নেই। আর যদি হয় যে না ভাইয়া যা হয়েছে তো হয়েছে, আমি টেনশন করলে নম্বর বাড়বে না, তাহলে এখানে স্টপ করো, সামনের পরীক্ষা নিয়ে ভাবো। ঠিক আছে? পেন্সিল ব্যবহার করবো কিনা? পেন্সিল ব্যবহার করতে পারো মার্জিনের ক্ষেত্রে, ব্লু পেন ব্যবহার করতে পারো পয়েন্টে। হ্যাঁ, ব্লু পেন ব্যবহারের একটা পারদর্শিতা আছে। আমরা মনে করি যে পয়েন্টের নিচে আন্ডারলাইন করা বা পয়েন্ট ব্লু পেন দিয়ে লিখতে হয়, না, শুধু এটুকুই না। তুমি একটা উত্তরের যে কোনো জায়গায় ব্লু পেন ইউজ করতে পারবা। মনে করো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, একটা প্যারা হয়েছে 10 পাতা, কি বলে লাইনের, মাঝখানে 3 লাইন গুরুত্বপূর্ণ, ওই 3 লাইন তুমি ব্লু পেনে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আবার মনে করো তুমি লিখে ফেলেছো কালো কালি দিয়ে, মনে হলো হারি আমি এটা চিন্তা করছিলাম এই কথাগুলো গুরুত্বপূর্ণ, আমি ব্লু পেন দিয়ে লিখবো, তখন কি করবা? ওই প্যারার মাঝখানে ওই লাইনের নিচে আন্ডারলাইন করতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি কি বুঝতে পারছি কথাটা? আমরা মনে করি খালি পয়েন্ট লিখতে বুঝি ব্লু পেন লাগে, না, ওইটা একটু মাথায় রেখে সুন্দর করে রেখে ব্যবহার করবা। আর কিছু স্যার পিডিএফ কাইফ, এটা একটু মানে খারাপ মেন্টালিটির পরিচয় হয়ে গেল না কাইফ? আমরা বারবার বলতেছি যে ক্লাস শেষ হয়ে গেলেই কমেন্টে পিডিএফ দিয়ে দিব, এটা কেমন কথা? ক্লাসটা তো শেষ হতে দিবা নাকি, নাকি পিডিএফ নিয়ে আমি তোমার বাড়িতে আসবো? একটু অপেক্ষা করো, এতটা মানে প্যারা নিলে হবে না। প্রতিবেদন 3-4 পেজ লেখা যাবে? রচনার ক্ষেত্রে 12 থেকে 15 পেজ বলছি, আর ইমেল এমনিতে 1 পেজের মধ্যে শেষ হয়ে যাবে। আর বাদ বাকিগুলো চেষ্টা করবা 2 পেজ বা 3 পেজের মধ্যে শেষ করে ফেলে। 3 পেজের বেশি যাওয়াটা তোমার জন্য রিস্কি, তুমি টাইম পাবা না, তোমার জন্য রিস্কি হবে, তুমি খুব একটা টাইম ম্যানেজ করতে পারবা না। বর্ণনামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে এটা মাথায় রাখবা। আর সারমর্মের জন্য তো বলছি 3-4 লাইনের মধ্যে 3-4টা বাক্যে শেষ করে ফেলবা। 3টা বাক্য হলে সব থেকে ভালো হয়। কয়টা পয়েন্ট হবে? পয়েন্ট কোনো ফ্যাক্টর না, লেখার কোয়ালিটি ফ্যাক্টর। তুমি 15 পেজ লিখলে এমনিতেই 10-12টা পয়েন্ট হয়ে যাবে। তো পয়েন্ট বেশি হলে নম্বর, আমি তো এটা ভুল বলেই তো দিছি। কোয়ালিটি, কোয়ালিটি, একটা রচনায় যতগুলো কথা আসা দরকার সেগুলো আনছো কিনা এটা ম্যাটার করে। অজস্র পয়েন্ট দিছো, কথা বলছো সব বুঝুং বাজুং, নম্বর ভালো আসবে না। তাহলে সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।